হাইতির সঙ্গে আমরা পিক ব্রাজিলকে দেখতে পাবো। যখন আপনি ওই ইয়েলো ক্যানারি জার্সিটা গায়ে চাপান, আপনার একটা বাড়তি দায়িত্ব থাকে। 2016 কোপা আমেরিকাতে ব্রাজিল কিন্তু হাইতিকে 7-1 গোলে হারিয়েছে। যে নেইমার এই ম্যাচেও খেলছেন না এবং প্রবাবলি গ্রুপ ম্যাচেই আর খেলবেন না। যে পর্যায়ের দলই হোক, যত বড় দলই হোক, নেইমারের মতো একজন খেলোয়াড় কখনোই বার্ডেন হবেন না। আমার কাছে মনে হচ্ছে ক্যান বি 3-1। ব্রাজিলের প্রপার গোল স্কোরার নাই। আই থিঙ্ক ইট উইল বি 2-0। 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আজ রয়েছেন টাইমস অফ বাংলাদেশের স্পোর্টস এডিটর রুবাইদ ইফতেখার। রুবাইদ, মরক্কোর সঙ্গে ব্রাজিল ড্র করার পর এবার দ্বিতীয় পরীক্ষা হাইতি। কি মনে হয় ব্রাজিল দলে কি পরিবর্তন আসতে পারে? অ্যাটাকে তো একটা পরিবর্তন অবশ্যই দেখছি। ইগর থিয়াগো যে স্ট্রাইকার খেলেছিলেন, তার জায়গায় শুনছি আমরা যে ম্যাথিয়াস কুনিয়াকে খেলানো হবে। আর একটা খারাপ খবর তো ব্রাজিলের ফ্যানরা শুনে ফেলেছেন ইতিমধ্যে, যে নেইমার এই ম্যাচেও খেলছেন না এবং প্রবাবলি গ্রুপ ম্যাচেই আর খেলবেন না। তো ব্রাজিলের আসলে ওদের ভিনিসিয়াস এবং রাফিনিয়ার উপরই আমার মনে হয় শেষ পর্যন্ত ভরসা করতে হবে। ভিনিসিয়াস অফকোর্স দারুণ ফর্মে ছিলেন, রাফিনিয়াও ভালো ছন্দে ছিলেন। ওদের মূল কনসার্ন যেটা ছিল যে মিডফিল্ড এবং দুই ফুল ব্যাক, সেটা কিভাবে আনচেলত্তি ফিক্স করেন। এবং প্রথম ম্যাচটা যেহেতু তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ ছিল, তারপরে কিন্তু 7 দিন সময় পেয়েছে ব্রাজিল। অনেক কিছুর খুঁটিনাটি পরীক্ষা করার সময় এই 7 দিন পেয়েছেন আনচেলত্তি। তো আমার মনে হয় যে হাইতির সঙ্গে আমরা পিক ব্রাজিলকে দেখতে পাবো এবং এই ওয়ার্ল্ড কাপে তাদের সর্বোচ্চ শক্তিমত্তা দিয়ে তারা কালকে খেলবে। এই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে অ্যাঞ্চেলোতি বলেছেন যে তিনি একাদশটা তিনি মাথায় সেট করে রেখেছেন, এখনো কাউকে তিনি জানাননি, প্লেয়ারদেরও ইভেন তিনি জানাননি, ম্যাচের আগে জানানো হবে। কি মনে হয় ব্রাজিলের অ্যাটাকে, মানে স্পেসিফিকভাবে আমরা কয়েকটা লাইন আপ শুনছি যেখানে ভিনিসিয়াস লেফটে, রাফিনিয়া রাইটে এবং অ্যাটাকিং রোলটাতে, অ্যাটাকিং মিড রোলটাতে পাকেটাকে বাদ দিয়ে কুনিয়াকে নামানো হতে পারে এবং স্ট্রাইকে ইগর থিয়াগোকে বাদ দিয়ে এনরিকে খেলানো হতে পারে। এটা একটা ফরমেশন। আরেকটা অ্যাটাকে আবার দেখা যাচ্ছে যে রাফিনিয়া অ্যাটাকিং মিডে চলে আসছে, কুনিয়া স্ট্রাইকার রোলে চলে যাচ্ছে এবং রাইটে আরো কয়েকজনকে দিয়ে ট্রাই করানো হচ্ছে। সুইটেবল কোনটা ব্রাজিলের জন্য? আমার যেটা মনে হয়, এবং আনচেলত্তি যে ধরনের খেলেন, উনি কিন্তু ফ্রন্ট লাইনটা রিয়াল মাদ্রিদেও ফ্লুইড রাখতেন সবসময়। এবং আমার যেটা মনে হয় যে পাকেটাও খেলবেন, কুনিয়াও খেলবেন। সেক্ষেত্রে কুনিয়া, রাফিনিয়া এবং ভিনিসিয়াস রোটেট করে, পজিশনাল রোটেট করে, হয়তো রাফিনিয়া এবং কুনিয়া বেশি রোটেট করবেন, কারণ ভিনিসিয়াস লেফটটাতে অনেক ভালো ফর্মে রয়েছেন এবং অসাধারণ একটা গোল করেছেন। তো এই দুজন যদি সুইচ করে এবং রোটেট করে খেলে, তা সেক্ষেত্রে পাকেতাও কিন্তু এক্সট্রা জায়গা পেয়ে যাবেন। তো আমার মনে হয় এটা বেটার হতে পারে ব্রাজিলের জন্য। লাস্ট ম্যাচে আমরা দেখেছি যে ক্যাসিমিরো তেমনটা জ্বলে উঠতে দেখিনি ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারেস, তারা যদি না জ্বলে ওঠে, ব্রাজিলের মিডফিল্ডটা একদম উইক হয়ে পড়ে এবং সেখান থেকেই মরক্কো চান্সগুলো নিয়েছিল। এই ম্যাচে মিডটা কি সেমি লাইন আপটাই দেখছেন কিনা? আমার মনে হয়, কারণ ব্রাজিল মরক্কোর বিপক্ষে খেলেছে। মরক্কো কিন্তু র্যাঙ্কিংয়ে ওদের থেকে এক ধাপ পেছানো ছিল এবং গত ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট, বড় প্রতিপক্ষ। এবং আমরা কিন্তু সবাই বলছিলাম যে এটাই ফার্স্ট রাউন্ডের সব থেকে বড় ম্যাচটা একই রকম হয়েছে। ব্রাজিল ড্র করেছে, তার মানে যে ওরা একেবারে মানে পারফরমেন্স অত্যন্ত খারাপ ছিল তেমনটা কিন্তু না। ফার্স্ট হাফটা খুবই সাধারণ দেখেছি আমরা মায়ানমারে, কিন্তু দ্বিতীয় হাফ দেখে ব্রাজিল কিন্তু গুছিয়ে নিয়েছিল। তো হাইতির এগেইনস্টে আসলে প্যানিক করার কিছু নাই। হাইতির সাথে ব্রাজিলের ব্যবধানটা অনেক, মরক্কোর মতো এক র্যাঙ্কিং পয়েন্টের কিন্তু না। এবং শুধু র্যাঙ্কিং পয়েন্ট বিবেচনাতেই না, হাইতি অভিজ্ঞতা বলেন বা যে দিক থেকেই বলেন, ব্রাজিলের সাথে অনেক তফাৎ। তো আমার ছোট্ট ট্রিভিয়া যদি আমি দিয়ে রাখি, এই হাইতি টপিকে যেহেতু রয়েছেন, যে 2016 কোপা আমেরিকাতে ব্রাজিল কিন্তু হাইতিকে 7-1 গোলে হারিয়েছে। অফকোর্স। এবং এই হাইতির যেটা বলছিলাম, যে হাইতির এগেনস্টে আসলে এত পরীক্ষা নিরীক্ষা বা এত চিন্তা ভাবনা করা ব্রাজিল ভক্তদের আসলে আমার মনে হয় না কোনো কারণ আছে। হাইতি ওয়ার্ল্ড কাপে এসেছে, অফকোর্স দে ডিজার্ভ অল দ্য ক্রেডিট, বাট ব্রাজিল টোটালি ডিফারেন্ট লেভেল। মানে ওদেরকে নিয়ে আসলে টেনশন করার কিছু নাই। রাইট, নেইমারের কথা বলছিলেন। নেইমার ইনজুরি থেকে ট্রেনিংয়ে ফিরেছে এবং খুব দারুণভাবে তিনি ট্রেনিং করছেন এবং ফুল ফিটই হবে। বলা হচ্ছে যে তৃতীয় ম্যাচে তাকে ব্রাজিল পেলেও পেতে পারে। কি মনে হয় নেইমার কি দলটার জন্য বার্ডেনে পরিণত হচ্ছে কিনা দিনকে দিন, নাকি নেইমার যে মনোবলটা স্ট্রং করে অন্যান্য প্লেয়ারদের, সেজন্য নেইমারকে দলে নেওয়া হচ্ছে? দেখেন, নেইমার কখনোই মানে যত যে দলই হোক, যে পর্যায়ের দলই হোক, যত বড় দলই হোক, নেইমারের মতো একজন খেলোয়াড় কখনোই বার্ডেন হবেন না। এবং নেইমারকে কিন্তু আনচেলত্তির মতো কোচ তিনি কিন্তু বসিয়ে রাখার জন্য আনেন নাই। তো উনি সুস্থ হলে আমরা তাকে 11-এ দেখব। এবং নেইমারের মাঠে থাকা, তিনি হাফ ফিট থাকেন বা দাঁড়িয়ে থাকেন, এটা প্রতিপক্ষের ওপর বিশাল মনস্তাত্ত্বিক চাপ।
ডেফিনেটলি। এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দেবে ব্রাজিলকে নকআউট থেকে। আমি মোটামুটি নিশ্চিত যে তিনি গ্রুপের ম্যাচগুলো খেলবেন না, বা তৃতীয় ম্যাচে হয়তো শেষ 5-7 মিনিট 10 মিনিট যদি নামেন, বাট আই ডোন্ট থিঙ্ক কালকে আপনিও দেখেছেন যে ব্রাজিলের মেডিকেল টিম বলছিল যে তারা 100% শিওর না হয়ে নেইমারকে মাঠে নামতে দেবে না, স্বাভাবিক। পারমিশনটাই দেবে না। রিস্ক তার তো নেবে না, কারণ আবার ইনজুরি হলে আবার বিশ্বকাপটাই শেষ হয়ে যাবে হয়তো। এক্স্যাক্টলি। তো আমারও তাই মনে হয় যে সামনের দুটো প্রতিপক্ষ ব্রাজিলের সামনে হাইটি এবং জর্ডান, হাইতি এবং স্কটল্যান্ড সরি। তো স্কটল্যান্ডও প্রায় 20 বছর পর ফিরেছে, হাইতি অনেকদিন পর এসেছে। তো আমার মনে হয় না খুব একটা ঝুঁকি নেওয়া, এবং আমরা যে হিসাবগুলো করছি যে আনচেলত্তির অনেক কিছু বদলাতে হবে এবং এই করতে হবে সেই করতে হবে, ব্রাজিলের সেরা 11টা আনচেলত্তির মধ্যে বেছে নেবেন। এবারে বিশ্বকাপটার আমরা এই জিনিসটা বারবার বলছি যে দলগুলো, বড় দলগুলোর সামনে একটা সুযোগ, যেহেতু লম্বা বিশ্বকাপ, নকআউট থেকে খুব বেশি কাটাছেড়া করার সুযোগ নেই। এই 3টা ম্যাচ আসলে বেস্ট 11টা সিলেক্ট করে নেওয়ার, এবং ব্রাজিল ধরে রাখতে পারে যে 10 জন, কারণ 11 জন অ্যাড হচ্ছে, নেইমার অ্যাড হচ্ছেন নকআউট রাউন্ড থেকে। সেক্ষেত্রে নেইমার জয়েন করলে কি সে অ্যাটাকিং মিড রোলটাতেই তিনি খেলবেন কিনা? Of course. কারণ তিনি তো ইউজুয়ালি আমরা লেফটও তাকে খেলতে দেখি যেখানে ভিনিসিয়াস রয়েছে। দেখেন, নেইমার আমরা লাস্ট 2-3 বছর স্পেশালি আল হিলালে অল্প কিছু ম্যাচ খেলেছেন, স্যান্টোসের হয়ে অল্প কিছু ম্যাচ খেলেছেন। গত বিশ্বকাপেও কিন্তু তাকে আমরা দেখেছি ওই ফ্লোটার রোলটাই খেলতে। উনি কিন্তু একটা স্পেসিফিক রোলে ছিলেন না। নাম্বার 10 খেলেছেন, কখনো কখনো সিএএম খেলেছেন, ডানে বামে দুই জায়গায় মুভ করেন। তো নেইমারকে তার ফ্রিডম টুক দেওয়া হবে, তার ওই ক্যাপাবিলিটি আছে, এবং আই থিঙ্ক দ্য জেনারেশনাল ট্যালেন্ট ফুটবলার। সো তাকে নিয়ে আসলে এত টেনশনের কিছু নাই, উনি জানেন কি করতে হবে। আপনার কি মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ব্রাজিলের একটা স্ট্রাইকারের অভাবে ভুগবে কিনা? কারণ কিন্তু চেলসির ইনফর্ম স্ট্রাইকার জোয়াও পেড্রোকে কিন্তু নেওয়া হয়নি। এছাড়াও নেইমারের কারণেই বলা হচ্ছে যে নেইমার কারণে, কিন্তু আমার মনে হয় না, দুইজন দুই পজিশনে খেলেন। এক্স্যাক্টলি। এবং ইগর থিয়াগোর খেলা আমরা যদি দেখি, এক্সপেরিয়েন্স তেমন না ব্রাজিলের হয়ে, কিন্তু তারপরও ফার্স্ট ম্যাচ আমরা দেখেছি কোয়ালিটিও ল্যাক করে। সেক্ষেত্রে একজন পিওর স্ট্রাইকারের অভাবটা ভোগাবে কিনা ব্রাজিলের? আসলে এই মুহূর্তে কি মানে আমার মনে আসছে না যে আড্রিয়ানো বা রোনাল্ডো মানের কোন স্ট্রাইকার কি আদৌ আছে, এক্সিস্ট করে ব্রাজিলিয়ান ফুটবলে। আমার তো মনে হয় না। তো সেই ক্ষেত্রে আনচেলত্তি তার বেস্ট 11টাই নিয়ে এসেছেন। বাট একটা জিনিস ভুললে চলবে না, ব্রাজিলের যে ফরওয়ার্ড লাইন রয়েছে তারা কিন্তু ফুল গোল স্কোরিং ফরওয়ার্ড লাইন। ভিনিসিয়াস অফকোর্স গোল স্কোরার, রাফিনিয়া অফকোর্স গোল স্কোরার, মাতিয়াস কুনিয়া অফকোর্স গোল স্কোরার, নেইমারের কথা তো বলার অপেক্ষা নাই। ইগর থিয়াগো, হ্যাঁ, যেটা আমরা বলছিলাম যে হি ইজ নট আপ টু দ্য মার্ক, এবং বিলো পার একজন খেলোয়াড় ব্রাজিল জার্সিতে। ইগর থিয়াগোর মতো আসলে খেলোয়াড় বিশ্বকাপে লিড করছেন ফ্রন্ট লাইন। এটা আমি সর্বশেষ ফ্রেডকে দেখেছিলাম আমার মনে পড়ে, এবং হাল্ক নামে একজন ছিলেন 2000 ফ্রেড থেকে বেটার ছিলেন। ফ্রেড আর হাল্ক 2014 খেলেছিলেন, আর ফ্রেড বোধহয় 10-এও খেলেছিলেন। তো আমি ফ্রেডের পর অনেকদিন পর এরকম একজন স্ট্রাইকার দেখলাম আসলে যার ভ্যালু খুব একটা অ্যাড করতে পারছেন না দলে। প্রিমিয়ার লিগে কিন্তু ব্রেন্টফোর্ডের হয়ে সেকেন্ড হাইস্ট স্কোরার। দ্যাটস ব্রেন্টফোর্ড, আর এটা বিশ্বকাপ, আর এটা প্রিমিয়ার লিগ অলসো। প্রিমিয়ার লিগের বিশ্বকাপের মধ্যে মানের আকাশ পাতাল তফাৎ রয়েছে। আমরা তো দেখছি যে প্রিমিয়ার লিগের যারা তারকা ছিলেন তাদের অবস্থা বিশ্বকাপে খুব একটা ভালো না। সো আমি যদি বার্সেলোনার নতুন সাইনিংটার কথা বলি, অ্যান্টনি গর্ডন, হি হ্যাড আ স্টিঙ্কার লাস্ট ডে। অ্যান্টনি গর্ডন প্রিমিয়ার লিগেও এবার তেমন কিছুই ছিল না, ইনজুরির কারণে মোস্ট অফ দ্য লাস্ট সিজন বা তার আগের সিজন তো অসাধারণ খেলেছেন। সো প্রিমিয়ার লিগের সাথে বা লিগগুলোর সাথে ওয়ার্ল্ড কাপের তুলনা আমি ওইভাবে করতে চাই না। এবং ইগর অফকোর্স ব্রেন্টফোর্ডে ভালো খেলতেই পারেন। ব্রাজিল ইজ এ ডিফারেন্ট বল গেম। যখন আপনি ওই ইয়েলো ক্যানারি জার্সিটা গায়ে চাপান, আপনার একটা বাড়তি দায়িত্ব থাকে যে আপনি বিশ্বের সেরা ফুটবল দলের সদস্য। তো এটা এই চাপটা কতটুকু নেওয়ার মতো ক্ষমতা ইগরের রয়েছে, আই হ্যাভ ডাউটস। রাইট। অ্যানচেলত্তির জন্য এবার ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি হতে পারে? সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে এই ব্রাজিলের কাছ থেকে যে প্রত্যাশার চাপ, এটা পূরণ করা। কারণ আনচেলত্তি রিয়াল মাদ্রিদের হয়ে সাকসেস পেয়েছেন চূড়ান্ত, কিন্তু ওই রিয়ালের প্রতি টুর্নামেন্ট প্রতি বছর আসতো। একবার ফেইল্ড হলে পরের বছর, বা ওইবার ফেইল্ড হলে তার পরের বছর। 3 বছরে 3টা চ্যাম্পিয়ন্স লিগ, 3 বছরে 3টা লা লিগা, বিশ্বকাপ আসে 4 বছরে একবার। ফেলিয়ারটাকে, স্পেশালি ব্রাজিলের মতো একটা দেশে, ফেলিয়ারটাকে কেউ ইজিলি নেবে না। সো আনচেলত্তি যদি 11th সিলেকশনে ভুল করেন, খেলোয়াড় সিলেকশন নিয়ে অলরেডি তাকে সমালোচনা শুনতে হয়েছে যে নেইমারের জন্য তিনি 2-1 খেলোয়াড়কে নেন নাই। তো আনচেলত্তি যদি তার মতো ঝানু কোচ, বিশ্বের সেরা কোচ, সন্দেহ নেই, যদি দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আসলে আমার 11 কি হবে, বা
খেলার কি হবে, সেটা তার জন্য ব্যাকফায়ার করতে পারে। সবশেষ আমরা এখনই শেষ করে দিতে হবে শোটি, আমরা সময় সংকটে রয়েছি। প্রেডিকশনটা যদি একটু জানতে চাই ব্রাজিল ভার্সেস হাইতি। কালকে অনেকগুলো গোল আমি এক্সপেক্ট করছি, বাট যেহেতু ব্রাজিলের প্রপার গোল স্কোরার নাই, আই থিঙ্ক ইট উইল বি 2-0। আমার কাছে মনে হচ্ছে ক্যান বি 3-1। থ্যাংক ইউ রুবাইদ আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ। এই ছিল আজকের পর্বে। বিশ্বকাপের ম্যাচগুলোর রিভিউ অ্যান্ড প্রিভিউ নিয়ে আগামীকাল আবারও একই সময় হাজির হব টাইমস অফ বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে যাবার আগে দর্শকদের মনে করিয়ে দিতে চাই 2026 বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশ আয়োজন করেছে এক বিশেষ কুইজ, যেখানে অংশ নিয়ে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। 18 জুনের কুইজে প্রথম হয়ে 1000 টাকা জিতে নিয়েছেন RJ শ্রাবণ, দ্বিতীয় ও তৃতীয় হয়ে 500 টাকা করে জিতে নিয়েছেন হাবিবা এবং মাইনুল ইসলাম। পরের কুইজের বিজয়ের নাম জানতে চোখ রাখতে ভুলবেন না টাইমস অফ বাংলাদেশের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে।